সেই জায়গাতে কোনো একটা ঘর করবে, তখন তো ডিএম এর কাছে পারমিশন নিতে হবে, এনওসি নিতে হবে। এই বিষয়টি কিভাবে সরকার? আমি যেটা বলি যে উম্মিদ পোর্টাল, আপনার যারা অকাপ স্টেটে নথিভুক্ত আছেন 8,000 আমাদের অকাপ স্টেট পশ্চিমবঙ্গে রয়েছে, যেগুলো রেজিস্টার অকাপ স্টেট তথ্য অলরেডি আমরা ডব্লিউ এমসিআই পোর্টালের মাধ্যমে ইতিপূর্বে আমাদের সরকার আসার আগেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে টোটাল নথিভুক্ত আছে। এবার এই সম্পত্তি যখন আমার একটা মোত্তালি সেই সম্পত্তিটি দেখভাল করার মালিক, মানে সে ট্রান্সফার করতে পারবে না। এবার আমরা যখন ডেভেলপমেন্ট করতে গেলে একটা বিল্ডিং যখন করি, নকশা পাস করি, পঞ্চায়েত যাই, যার যেখানে যাও সেখানে নিশ্চয় তার কাগজ আছে, তার অকাপ প্রপার্টি, তার ইসি নাম্বার আছে, নিশ্চয় গভর্নমেন্ট তার দিবে। অসুবিধা কি আছে? কোনো জায়গায় অসুবিধা হয়েছে আপনি জানতে পারবেন? কোন অকাপ প্রপার্টিতে ডেভেলপমেন্ট করবে, বাচ্চাদের স্কুল করছে, এতিমখানা করছে, বা তারা বড় করে আরো বড় মসজিদ করছে, কোন জায়গাতে বাধা হয়নি। সরকার কোন জায়গায় বাধা করছে মুসলিম সমাজ মমতা ব্যানার্জি যতক্ষণ আছে, যেদিন মমতা ব্যানার্জি থাকবে না জানি না কি হবে। মমতাজি মুসলমানের পাশে আছে, সাথে আছে, দাপ্তরিক ভাষায় বাংলার মুখ্যমন্ত্রী স্পষ্ট বারবার বার্তা দিচ্ছে, কিন্তু বিরোধীরা এটাকে অপপ্রচার করছে, ভুল তথ্য মানুষের সামনে তুলে ধরছে। আমি অকাপ নিয়ে শুনুন, আমি আজকে অকাপ নিয়ে মেনলি বসেছি, আপনাদের বলেছি মানুষকে সঠিক বার্তা আমরা দিতে চাইছি। মুসলিম সমাজের কাছে ভুল বার্তা আছে। আমি সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব যে রাজনৈতিক অন্য জায়গায় চলে গিয়ে রাজনীতি করার চেষ্টা করবেন না। অকাপ নিয়ে যার যা প্রশ্ন আছে আমি নিশ্চয়ই আপনাদের স্যাটিসফাইড করার চেষ্টা করব। আসলে মুসলিমদের কি কাজ এসেছে, সেটা ব্যাখ্যা করুন, কি কাজে এসেছে? মুসলমান কি কাজে আসেনি? আজকে আমরা মুসলমানেরা, আমি আমাদের পূর্বপুরুষ উত্তরসূরিরা, আমরা আল্লাহর অস্তে এটা আমরা উৎসর্গ করেছি যে মুসলিম কমিউনিটি অনেক দান ধ্যান করে, অনেক এতিম বাচ্চাখানা পড়াশোনা করে, অনেক জায়গায় ঈদগাহ আছে, মসজিদ আছে, বাচ্চাদের স্কুল আছে। এবং অকাপ প্রপার্টি, প্রথমেই আপনাকে বলেছি যে মোদির প্রথম লক্ষ্য ছিল যে ভারতবর্ষে অকাপ প্রপার্টি যা আছে, ভারতবর্ষে রেল এবং ডিফেন্সের পরে ভারতবর্ষে অকাপ সম্পত্তি রয়েছে, এই সম্পত্তিটির প্রতি মোদি বিজেপির লক্ষ্য রয়েছে এই দখল করার জন্য। আমাদের যে অকাপ আইন আগে ছিল 1995 এ অকাপ অ্যাক্ট ছিল, এই অ্যাক্টটাতে আমরা মুসলিম কমিউনিটি অকাপ সম্পত্তিগুলো প্রোটেক্টেড ছিল, সেখান থেকে আইন করে সেখান থেকে বের করে এনে বিজেপি কিভাবে ভোগ দখল করবে। আপনারা কেউ কিন্তু বিজেপির বিরুদ্ধে বলছেন না, যেখানে মমতা ব্যানার্জি বারবার বলছে আমি মুসলমানের সাথে আছি, পাশে আছি, যেখানে ভারতবর্ষের পার্লামেন্টে বিজেপির এমপির জোরে, যেখানে এমপি বারবার তাদের সংখ্যাগরিষ্ঠের জোরে মুসলমানদের বুকে প্রে খাচ্ছে, সেখানে কোনো আমি সোশ্যাল মিডিয়া ভাইদের দেখছি না যে বিজেপি হটাও মুসলমান বাঁচাও এ কথা বলছে না। মমতা ব্যানার্জি যখন বলছে বিজেপি হটাও দেশ বাঁচাও, এখানে যখন মমতা ব্যানার্জির প্রতি মুসলমানেরা আস্থা রাখছে বারবার, তখন এই মুসলিম বিভাজনের লক্ষ্যে বিজেপির এই তামাক খেয়ে, আপনারা জানেন যে বিহারে কিছুদিন আগে নির্বাচন হয়ে গেল, বিহারের নির্বাচনে দেশের মানুষ কি দেখলো, যে বিজেপিকে হারানোর জন্য কংগ্রেস সহ বিভিন্ন অবিজেপি রাজনৈতিক দলগুলো বিজেপির বিরুদ্ধে একটা ভাবে লড়াই করার পরও বিজেপি 203টা আসন পেয়ে সেখানে তার যাত্রা উড়িয়ে রেখেছে। এখন আমাদের 2-3 মাসের মধ্যে পশ্চিমবঙ্গ সাধারণ বিধানসভা নির্বাচন। বিজেপি জানে যে পশ্চিমবঙ্গের মুসলমানেরাকে তারা বলে বাংলাদেশি, বিজেপি বলে এরা ঘুষপেটিয়া, এরা লুঙ্গি পরা মুসলমান, এরা নাকি বিজেপিকে ভোট দেয় না, তাই এদেরকে ভোটার লিস্টে নাম কাটতে হবে, এদের তাড়াতে হবে। যখন এটা করে পারছে না, তখন মুসলমান ভোট যেহেতু নেত্রীর প্রতি আস্থা রাখে, কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু বন্ধুদের তারা এঙ্গেজ করে মুসলিম ভোট ডিভাইডেশনের পলিসিতে বিজেপি লিপ্ত হয়েছে। বিজেপি এই চক্রান্ত মুসলিম সমাজ ব্যর্থ করবে, এই ভরসা আমাদের আছে। মুসলিম সমাজ প্রতিবাদে নামে, তখন আপনার মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে, যেখানে সংখ্যালঘুর ভার সব থেকে বেশি, সেখানে দাঁড়িয়ে বলেছিলেন ওয়াকফ নিয়ে আমি আপনার নেগেটিভ, আপনি নেগেটিভ আমি বলি আপনি যারা বলার উত্তর দিচ্ছি, আপনার নেগেটিভ জায়গাতে আপনাদের যা টেন্ডেন্সি রয়েছে, পজিটিভ গুলো বলবেন না। মুখ্যমন্ত্রী কোন পরিস্থিতির উপর বলেছিল, সেই পরিস্থিতির উপর দাঁড়িয়ে আপনাকে কথাটা বলতে হবে। আমরা অকাপ নিয়ে যখন মুর্শিদাবাদের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, আমরা মুর্শিদাবাদ, বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী আমাদের মুর্শিদাবাদ জেলা। এই মুর্শিদাবাদ জেলায় আমাদের সম্প্রীতির আমরা বারবার গান গিয়েছি। মুর্শিদাবাদ জেলার মাটিতে কোনদিন সাম্প্রদায়িক দাঙ্গার কথা শুনতে হয়নি। আজকে আমাদের মাথা ছোট হয়ে যায় শামশেরগঞ্জ, জঙ্গিপুর এরকম জায়গায়, যখন ভারতবর্ষে বিভিন্ন জায়গায় দেশের প্রধানমন্ত্রী আঙুল তুলে বলে
তো আমরা মুখ্যমন্ত্রী সেটা যেটা বলতে চেয়েছিলেন যে ওয়াকফ সম্পত্তি বাঁচানোর দায়িত্ব আমার, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার মুসলমানদের আশ্বস্ত করছি। এই নিয়ে আপনারা অযথা উত্তেজিত হবেন না, কথা প্রসঙ্গে বলেছে। আর এটাই পোর্টালের মাধ্যমে ওটাকে অ্যাটাক করবেন, সত্যটা তুলবেন না যে আপনি মুসাজের ছেলে, আপনি জঙ্গিপুরের ছেলে, আপনি সেই সময় জানেন আপনি আমি রাতের পর রাত সেদিন জঙ্গিপুর থেকে শুরু করে ধুলিয়ান, যেখানে আমাদের এখানে সম্প্রীতি হিন্দু মুসলমান আমরা একত্রে বসবাস করি, একটা অশুভ শক্তি কোথা থেকে জুড়ে আসলো, জুড়ে এসে আমাদের অশুভ এই ভ্রাতৃত্ববোধকে নষ্ট করার চক্রান্ত করলো। মুখ্যমন্ত্রী সেই আবেগে দাঁড়িয়ে বলেছিলেন যে আপনাদের সম্প্রীতি মাটিটাকে যেভাবে উপর থেকে বিজেপি যেভাবে শুকুনের মতো করে দেখছে যে দাঙ্গা লাগবে, লাশ বইবে, শুকুনের চক্রান্ত করছে, সেখান থেকে ভাবেগে একটা কথা বলেছে। আর আপনারা বারবার সেটাকে ট্রোল করে দেখাবেন, কিন্তু মুখ্যমন্ত্রী যখন আপনাদের বলছে আমি মমতা ব্যানার্জি মুসলমানের ওয়াকফ প্রপার্টি আমি থাকতে এখানে বিজেপিকে দখল করতে দেব না, তো আপনারা এই কথাটা কেন বলছেন না যে মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছে, মুসলমান তোমরা আশ্বস্ত থাকো যে মুসলমানের প্রপার্টি আপনি একটা দেখান যে মমতা থাকাকালীন মুসলমানের কোন প্রপার্টি বিজেপি দখল করেছে, তাহলে বলবেন এই যে যেটা ভেট সিপিএম দেখাচ্ছিল বা অন্য টোটাল বিরোধী আছে, খতিয়ান এক, মালিক কালেক্টর এবং মসজিদ আছে, আমি তো দাপ্তরিক ভাষায় বললাম এটা সিপিএম করে গেছে, এই পাপ সিপিএম করে গেছে। আমরা মুখ্যমন্ত্রী নজরে এনেছি, আনবো। আমরা মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রাখি যে যতগুলো দেবত্ব প্রপার্টি সহ মসজিদ, মন্দির, ঈদগাহ, খতিয়ান এক, কালেক্টর ডিস্ট্রিক্ট আছে, এটা কিভাবে তাদের সেই সমাজ যে সমাজের যে প্রপার্টি গুলো আছে তাদেরকে কিভাবে হস্তান্তর করা যায়, আইনি পদক্ষেপ যাতে গ্রহণ করেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো এবং আমরা বিশ্বাস রাখি যে মুখ্যমন্ত্রী এই ব্যাপারে সজাগ হবেন এবং তারা তাদের সুবিচার পাবেন। এবং পরিশেষে একটা প্রশ্ন, জনগণের মধ্যে তৈরি হয় যে অবিশ্বাস ওয়াকফ নিয়ে, তো সরকার কি নির্দিষ্ট পদক্ষেপ নিতে চলেছে, কি বলবেন? না দেখুন, অবিশ্বাস তো আপনি যেটা বলছেন জনগণের কোনো অবিশ্বাস নেই। কিছু পোর্টাল, সোশ্যাল মিডিয়া যেভাবে একটা জিনিস মিথ্যাকে বেশি বেশি করে প্রচার করতে হয়, প্রচার করে করে এটা বিষাক্ত হওয়া তৈরি করেছে। আমি যেটা বললাম যে খতিয়ান এক মুখ্যমন্ত্রী করেছে, কেউ আমাকে দেখান, আমি তো বলছি আরটিআই করে আমি এখানে সরকারের একজন দায়িত্বশীল মন্ত্রী, তৃণমূলের কর্মী, আমি যখন বলছি যে খতিয়ানে এক, মালিক কালেক্টর, মসজিদ আছে, ঈদগাহ আছে, সব নথিভুক্ত আছে ঠিক, কিন্তু 11 সালে মুখ্যমন্ত্রীর নেতৃত্ব হয়েছে দেখাতে পারলে আপনারা যা বলবেন যেভাবে আপনারা নিজামের সিস্টেমে, আর যারা প্রচার করছে তাদের ব্যাপারে আপনারা কিছু বলবেন না। আপনাদের আমি আবেদন করতে পারি না যে এই ভেদ প্রচার, মিথ্যা প্রচার মুসলমানদের মন বিষাক্ত করার জন্য এটা বিজেপির হাতে তামাক খাচ্ছে। আজকে যে বিজেপি পশ্চিমবঙ্গে বলছে যে আগামী দিনে বিজেপি জানে যে মুসলমানেরা মমতা ব্যানার্জির প্রতি আস্থা রাখে, ভরসা রাখে, সব সম্প্রদায়ের মানুষ জানে, তাই মুসলমানকে বিভাজন করার লক্ষ্যে এখানে বিজেপি বলছে আগামী 26-এ বাংলা দখল করব। তো এই মুসলমান ভাগ করার জন্য এই চক্রান্ত বিজেপি ছাড়া আর কিছু নাই। মুসলিম ভোট বিভাজন, এই যে মন্দিরের কথা বলছিলেন, হ্যাঁ মমতাজি হিন্দু ধর্মাবলম্বী মানেরা তাকে আবেদন করেছেন, মন্দির করেছেন, কিন্তু মুসলিম সমাজ আমার বিধানসভায় যতগুলো গোরস্থান কমিটি আমার কাছে আবেদন করেছে, আমি প্রতিটি গোরস্থান কমিটিকে তাদের কবরস্থান বাঁধিয়ে দিয়েছি। কোন কবরস্থান বানাতে গিয়ে আমার খরচ হয়েছে 7 লক্ষ, 70 লক্ষ, 50 লক্ষ। যে ব্যাখ্যাটা দিলাম যে কত 1300 কত কোটি টাকা এই কবরস্থান বাইরে করেছে, আমরা মুসলিম সমাজে তুলে ধরিনি। আর আমি যেটা বললাম মসজিদ, মুসলমানদের যে আল্লাহর ঘর মসজিদ, আমি ইমামেরা আছেন ওনারা ব্যাখ্যা দিবেন যে এই অমুসলিমের টাকায় সরকারের ইন্টারেস্টের টাকা, সরকারের টাকা বাড়ে, সেই টাকা করা যায় কিনা যদি মুসলিম সমাজ আবেদন করে, আমরা নিশ্চয় বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে যেটা মানে সরকারি টাকা অমুসলমানের টাকায় মসজিদ হয় কিনা। কিন্তু এর বাইরে আমি যেটা বললাম মুসলমান কমিটির বাজেট আপনি দেখলেন যে 10 গুণ বামফ্রন্টের আমল থেকে। এরপরে আপনারা বলবেন যে মমতা ব্যানার্জি মুসলমানের জন্য কিছু করেননি। মমতা ব্যানার্জি আছে, মুসলমানের ভয়ে চিন্তার কোনো কারণ নেই। আমি দাপ্তরিক ভাষায় আপনাদের মাধ্যমে বাংলার মুসলিম সমাজকে আমি আশ্বস্ত করতে চাই। এই মুহূর্তে সব থেকে বড় যেটা বিষয়, মুসলিম মানুষ যেখানে সব থেকে বেশি ক্ষুব্ধ, যেখানে সরকার মন্দির তৈরি করছে একের পর এক, স্টেজ থেকে ঘোষণা করছে মুখ্যমন্ত্রী, সেই জায়গায় মসজিদ করার জন্য দল থেকে বহিষ্কৃত করা হলো। ব্যক্তিগত এই রাজনৈতিক প্রশ্ন করবেন না, আমি যেটা বলি রাজনৈতিক মসজিদ করার জন্য দল করা হয়নি, বহিষ্কার করা হয়নি। আমি আপনাকে পরিষ্কার না, আমি যেটা বলছেন এই কথা রাজনৈতিক প্রশ্ন আজকে তুলবেন না। আপনাকে আগে বলেছি, আমি ওয়াকফ নিয়ে বলতে চেয়েছি, আপনাকে বললাম মসজিদ যেটা হয় আল্লাহর ঘর, আল্লাহর ইবাদতের জন্য হয়।
রাজনীতি করার জন্য যদি রাজনৈতিক প্ল্যাটফর্মে আমি থাকবো, মুসলমানদের একটা পজিটিভ বার্তা দিতে চাইছি, আপনি এটাকে গুলিয়ে দিবেন। অনেক নিরীহ মানুষ যারা অ্যারেস্ট হয়ে আছে বিচার ছাড়া তারা এখনো গ্রেফতার হয়ে আছে, তাদের জন্য আইন আইনের পথে চলবে। আমি যেটা বলি আইন আইনের পথে চলবে। নিরপরাধ মানুষ, নিরীহ মানুষ যদি, আপনি বলছেন নিরীহ মানুষ, আমি বলছি নিরীহ মানুষ, নিশ্চয় নিরীহ মানুষ যদি গ্রেপ্তার হয়ে থাকে আমরা উদ্যোগ নিব, আইন আইনের পথে চলবে। আইন কাউকে ক্ষমা করবে না। আইনটাও আমি আপনাকে বলছি, এই যে যাচ্ছিলাম না এই সেদিন যে আমার এক বন্ধু এই একটা আবেগে যেটা করলেন, তো আপনি এখানকার যদি একটা অঘটন ঘটতো, আপনার এলাকার লোক যায়নি, আপনার ভাইয়েরা যায়নি, সে অঘটন ঘটলে আপনি ভাবেন যে সে নিরাপদ ছিল? যে কোনো ঘটনা ঘটে কেউ জড়িয়ে গেলে আইন আইনের পথে চলবে। আমরা বাংলার বুকে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেব না। নিরপরাধ মানুষ যদি গ্রেপ্তার হয়ে থাকে নিশ্চয়ই কোর্টের কাছে আমরা আপিল করবো। এখানে যেহেতু কোর্টে কেস চলছে, কোর্ট নিশ্চয় তাদের সুবিচার দেবে। 7 মাস থেকে তারা আর কবে অ্যাপিল করবে? 7 মাস থেকে জেল খাটছে এখনো। আমি বলছি কোর্টে উকিল হবে, কোর্টে জেল খাটছে, তো আইনের ব্যাপার এটা। তো আমি আপনাকে বলি, আপনি একজন সাংবাদিক, আপনি জানবেন যে কোর্টের লাইনে চলবে, কোর্ট অর্ডার দিবে। আপনি যদি নিরাপদ মানুষ, কেউ সাজা পাবে না, আমরা দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু তারা জেল তো কাটছে। অন্য আপনি আপনার বক্তব্য বলেছেন